সবাইকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি। চাপ সংক্রান্ত দুইটি লেখ নিয়ে আলোচনা করব, একটি পানির ক্ষেত্রে, আরেকটি বাতাস বা বায়ুমণ্ডলের ক্ষেত্রে। পানির গভীরতা বৃদ্ধির সাথে সাথে চাপের পরিমাণ বৃদ্ধি পায়, অপরদিকে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপের পরিমাণ কমে যায়। এই দুটি লেখ বোর্ডে তৈরি করা হচ্ছে। প্রথম যে গ্রাফ, এই গ্রাফ হচ্ছে চাপ বনাম গভীরতা। চাপ বনাম গভীরতার লেখ। এখানে এক্স অক্ষ বরাবর আমরা গভীরতা নেব, অনুভূমিক অক্ষ বরাবর গভীরতা। এই গভীরতা যদি এইচ হয় কিলোমিটার এককে, অর্থাৎ 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার। ওয়াই অক্ষ বরাবর চাপ পি, যেটি অ্যাটমসফিয়ার এককে। আমরা এই ক্ষেত্রে চাপ ওয়াই অক্ষ বরাবর ধরে নিচ্ছি 100 অ্যাটমসফিয়ার, 200 অ্যাটমসফিয়ার, 300 অ্যাটমসফিয়ার, 400 অ্যাটমসফিয়ার। এটি পানির ক্ষেত্রে। তাহলে আমরা যে রেখাটি পাবো এটি মূল বিন্দুগামী একটি সরল রেখা। মূল বিন্দুগামী একটি সরল রেখা আমরা পাবো। তোমরা জানো চাপ উচ্চতার সমানুপাতিক। যদি চাপ উচ্চতার সমানুপাতিক হয় তাহলে চাপ বনাম গভীরতার লেখটি হবে মূল বিন্দুগামী সরল রেখা। চাপের সাপেক্ষে গভীরতার বিন্দুগুলো নিয়ে একটি সরল রেখা আমরা পেয়ে গেলাম। এই সরল রেখা চাপ বনাম গভীরতার লেখ। যত বেশি গভীরে যাওয়া যায় চাপের পরিমাণ তত বৃদ্ধি পায়। এখানে এই বৃদ্ধির পরিমাণ যদি মিটার এককে আমরা পাই তাহলে 10 মিটার পার অ্যাটমসফিয়ার। প্রতি 10 মিটার গভীরতায় 1 অ্যাটমসফিয়ার চাপ বেড়ে যায়। প্রতি 10, খাতায় লিখো, প্রতি 10 মিটার গভীরতায় চাপ 1 অ্যাটমসফিয়ার। এবার বাতাসের ক্ষেত্রে বা বায়ুমণ্ডলের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা উচ্চতা নিব। উচ্চতা এক্স অক্ষ বরাবর উচ্চতা, এই উচ্চতা আমরা কিলোমিটার এককে। আমরা কিছু এক্স অক্ষ বরাবর কিছু মান নিলাম। ধরে নাও মূল বিন্দু 0, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার। ওয়াই অক্ষ বরাবর চাপ, যেটি অ্যাটমসফিয়ার এককে। এখানেও আমরা কিছু মান নিলাম, কিন্তু এই মানগুলো আমরা এমন ভাবে নিব, এই লেখচিত্রটি চাপ বনাম উচ্চতার লেখ। চাপ বনাম উচ্চতার একটি লেখ। এই ক্ষেত্রে আমরা জানি ভূপৃষ্ঠে চাপের পরিমাণ 1 অ্যাটমসফিয়ার। এই যে এখানে 1 অ্যাটমসফিয়ার। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চাপের পরিমাণ কমে যায়। আমরা যদি 1 অ্যাটমসফিয়ারের ঠিক অর্ধেক নেই তাহলে এখানে একটি বিন্দু পেয়ে গেলাম। এই অর্ধেক মানে 0.5। 0.5 এর যদি অর্ধেক নেই
তাহলে 0.25 অ্যাটমসফিয়ার। আবার যদি 0.25 এরও অর্ধেক নেই তাহলে 0.125 অ্যাটমসফিয়ার। কিভাবে চাপের পরিমাণ কমে যায় এইটি বের করার জন্য যখন উচ্চতা 0 অর্থাৎ ভূপৃষ্ঠে, তখন আমরা পেয়ে যাব 1 অ্যাটমসফিয়ার। উচ্চতায় ভূপৃষ্ঠ হতে 5 কিলোমিটার উচ্চতায়, পরে প্রশ্ন করিও, ভূপৃষ্ঠ হতে 5 কিলোমিটার উচ্চতায় এই চাপের মান অর্ধেক কমে যায়। এটি হিসাব করে করে পাওয়া, আমরা সেগুলো গ্রাফে স্থাপন করছি, শুধু গ্রাফ নিয়ে আলোচনা করব। 10 কিলোমিটার উচ্চতায় চাপের পরিমাণ আরো অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 0.25 একটি বিন্দু আমরা পাবো। এরপর 15 কিলোমিটার উচ্চতায় চাপের মান আরো অর্ধেক কমে গেল। ঘটনাটি এরকম, প্রতি 5 কিলোমিটার উচ্চতায় চাপের মান, বাতাসের চাপ অর্ধেক কমে যায়। প্রতি 5 কিলোমিটার গভীরতায় বাতাসের চাপ অর্ধেক কমে যায়। এটি হচ্ছে বায়ুমণ্ডলের ক্ষেত্রে। তাহলে আমরা যে রেখা পাবো, এই রেখাটি একটি বক্ররেখা। এই বিন্দুগুলো যোগ করে দিলে এরকম বক্ররেখা একবারে কতকে সেট করবে না, মান কমতেই থাকবে। প্রতি 5 কিলোমিটার উচ্চতায় বাতাসের চাপ অর্ধেক। প্রাথমিক অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ারের অর্ধেক 0.5 অ্যাটমসফিয়ার। এরপর আরো যদি অর্ধেক করি, 0.5 অ্যাটমসফিয়ারের অর্ধেক 0.25 অ্যাটমসফিয়ার। 0.25 এর অর্ধেক 0.125 অ্যাটমসফিয়ার। অর্থাৎ প্রতি 5 কিলোমিটার উচ্চতায় চাপের পরিমাণ কমে যাবে। তোমাদেরকে শুরুতেই বায়ুমণ্ডলীয় চাপ আলোচনা করেছিলাম যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে, এই ক্ষেত্রফল জায়গায় বায়ুমণ্ডলের যে স্তম্ভ, এই স্তম্ভ ভূপৃষ্ঠে যে চাপ দেয়, এই চাপের পরিমাণ 1 অ্যাটমসফিয়ার, যার নাম বায়ুমণ্ডলীয় চাপ। তো এই বায়ুমণ্ডলীয় চাপ দুই ক্ষেত্রে পাশাপাশি দুইটি গ্রাফ দেখালাম, একটি গভীরতার ক্ষেত্রে আর একটি উচ্চতার ক্ষেত্রে। গভীরতা তো মাটির ক্ষেত্রে না, পানির ক্ষেত্রে। এখানে পানির ক্ষেত্রে গভীরতা, কারণ পানি এমন একটি প্রবাহী পদার্থ যাকে সংকুচিত করা যায় না বা ঘনত্ব কম বেশি করা যায় না। ঘনত্ব যেমন উপরে তেমনি গভীরেও। এই জন্য আমরা যে সমীকরণ পেয়েছিলাম পি সমান এইচ রো জি, এখানে রো এবং জি কনস্ট্যান্ট, ফলে চাপ শুধুমাত্র গভীরতার সমানুপাতিক। ফলে মূলবিন্দুগামী একটি সরল রেখা পেয়েছি পানির ক্ষেত্রে। চাপ বনাম গভীরতার লেখ, এখানে চাপ বনাম গভীরতার লেখ, আর পাশেও গভীরতা না উচ্চতা, চাপ বনাম উচ্চতা। এটি বায়ুমণ্ডলের ক্ষেত্রে চাপ বনাম উচ্চতার লেখ। ভূপৃষ্ঠের উপরে বাতাস, এই ভূপৃষ্ঠের উপরে বাতাস, এই বাতাসের ঘনত্ব সব জায়গায় সমান নয়। এই বাতাসের ঘনত্ব ভিন্ন হওয়ার কারণে আমরা সরল রেখা পাইনি, একটি বক্র রেখা পেয়েছি। থেকে যত উপরে যাওয়া যায় বাতাসের ঘনত্ব তত কমতে থাকে। এই বাতাসের ঘনত্ব কমে যাওয়ার চাপের মিউট করে কথা বলো, সবাই মিউট করে রাখো। তাহলে এই যে পাশাপাশি দুইটি লেখ থেকে আমরা দুইটি বিষয় পেলাম। গভীরতার সাথে চাপের মান কত, এটি মুখস্থ রাখবে। প্রতি 10 মিটার গভীরতায় চাপ 1 অ্যাটমসফিয়ার। আর
বায়ুমণ্ডলের ক্ষেত্রে প্রতি 5 কিলোমিটার উচ্চতায় বাতাসের চাপ অর্ধেক, মানে কি 0.5 অ্যাটমসফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উচ্চতায় 0.5 অ্যাটমসফিয়ার, 10 মিটার উচ্চতায় 0.25 অ্যাটমসফিয়ার। একটা গাণিতিক বিষয় লেখা আছে, এভারেস্টের উচ্চতা প্রায় 8 কিলোমিটার থেকে 9 কিলোমিটার। এভারেস্টের উচ্চতা, সেখানে মান এরকম 8,848 মিটার। তাহলে আমরা এই জায়গায় বিন্দুটা পেয়ে যাচ্ছি, এভারেস্টের ক্ষেত্রে যে উচ্চতা, এই উচ্চতা আমরা এই ক্ষেত্রে যদি পেয়ে যাই তাহলে কতটুকু মান পাবো? এই যে এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দুটি এমন যে 0.25 অপেক্ষা একটু বেশি, 0.5 অপেক্ষা কম। তাহলে প্রায় 30 বা 32 বা 33.33 অ্যাটমসফিয়ার হতে পারে। এই জন্য বলা হয় এভারেস্টের চূড়ায় এই চাপের মান 3 ভাগের 1 ভাগ। ভূপৃষ্ঠের যে চাপ, এই চাপের 1/3 3 ভাগের 1 ভাগ প্রায়। এভারেস্টের উচ্চতা প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি। তো 9 কিলোমিটারের কাছাকাছি হলে এই লেখ থেকে আমরা মান দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠের যে চাপ, এই চাপের 3 ভাগের 1 ভাগ এটি প্রায়। আজকে এই চ্যাপ্টারটি শেষ করার লক্ষ্যে ক্লাস করছি। আমাদের আর 2টি টপিকস বাকি আছে, একটি প্যাসকেলের সূত্র আর একটি স্থিতিস্থাপকতা। তোমাদেরকে শুরুতে একটু স্লাইড দেখায় আনি। এই স্লাইডগুলো দেখার পরেই আমরা আবারও বোর্ডে গাণিতিক সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। তোমরা চিত্রে যে মানুষটির ছবি দেখছো, জানো এর নাম প্যাসকেল। এই প্যাসকেল যে সূত্র দিয়েছেন, এই সূত্র আবদ্ধ যদি তরল বা বায়বীয় পদার্থ হয়, এই পদার্থের উপর বাহির থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। অর্থাৎ পাত্রের গায়ে লম্বভাবে বল প্রযুক্ত হয়, এই বল সব জায়গায় সমান, অর্থাৎ নিচের দিকে, দুই পাশে, উপরিতলে সব দিকে সমানভাবে এই চাপ সঞ্চালিত হয়, মানে জায়গার উপর বল লম্বভাবে প্রযুক্ত হয়। আরো কিছু চিত্র লক্ষ্য করো, যে আবদ্ধ তরল পদার্থে যখন চাপ দেওয়া হয় তখন এই চাপ সবটুকু জায়গায় সমানভাবে সঞ্চালিত হয়, এটি তরলের ক্ষেত্রে হোক আর বায়বীয় পদার্থেই হোক। এখানে বায়বীয় পদার্থের উপর একটি পিস্টনের মতো পিস্টন উঠানামা করছে, যার দ্বারা চাপ প্রয়োগ করা হচ্ছে, ফলে অণুগুলো সমানভাবে চাপ পেয়ে ছুটাছুটি করছে সবটুকু জায়গায়। আমাদের প্যাসকেলের সূত্রের গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে অল্প জায়গার উপর প্রযুক্ত বল এবং বেশি জায়গায় বেশি প্রযুক্ত বল। এখানে একটি আবদ্ধ অংশ যেখানে তরল রাখা, একটি সিলিন্ডার আকৃতির যার নাম C1। এখানে এই ক্ষেত্রফলে F1 বল প্রযুক্ত হচ্ছে, বড় জায়গায় অনেক বেশি বল প্রযুক্ত হচ্ছে, ফলে একটি বেশি ওজনের গাড়ি সহজেই উপরে উঠে যাচ্ছে একজন মানুষের ওজনের কারণে। মানুষের ওজন বল কম, অপরদিকে গাড়ির ওজন অনেক বেশি, অল্প ওজনেই অনেক বেশি ওজনের বল পাওয়া যাচ্ছে। এর নাম বল বৃদ্ধিকরণ নীতি। আমরা এরকম ধরে নেই, একটা সিলিন্ডার C1 আরেকটি C2, এদের ক্ষেত্রফল যথাক্রমে A1 A2 এবং বল যথাক্রমে F1 F2। এটি প্যাসকেলের সূত্র, যেখান থেকে আমরা গাণিতিক সমীকরণ পেয়েছি বল বৃদ্ধিকরণ নীতি। বল দ্বয়ের অনুপাত এবং ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত সমান, অর্থাৎ ক্ষেত্রফল যত গুণ বেশি হবে বল তত গুণ বেশি হবে।
এটি একটি হাইড্রোলিক প্রেসের দুইটি সিলিন্ডার। ছোট সিলিন্ডারে বল প্রযুক্ত করা হবে, বড় সিলিন্ডারে বেশি বল প্রযুক্ত হবে। যদি ক্ষেত্রফল 50 গুণ বড় হয় তাহলে বলের পরিমাণও 50 গুণ বেশি হবে। এবার স্থিতিস্থাপকতা নিয়ে কয়েকটি স্লাইড লক্ষ্য করো। একটি ধাতব পদার্থে যখন বল প্রয়োগ করা হয় তখন এরকম স্প্রিং জাতীয় কোনো ধাতব পদার্থ প্রসারিত হয়। আবার বল অপসারণ করলে পূর্বের অবস্থায় ফিরে আসে। এই পূর্বের অবস্থায় কে ফিরে আনলো? বাধাদানকারী বল, স্প্রিং এর বাধাদানকারী বল পূর্বের অবস্থায় ফিরে আনলো, বা প্রতিরোধ বল। ঠিক একইভাবে একটি রাবারকে বল প্রয়োগ করা হলে প্রসারিত হয়, বল অপসারণ করলে পূর্বের অবস্থায় ফিরে আসে। এটি শুধু কঠিন পদার্থের ক্ষেত্রে নয়, তরল পদার্থের ক্ষেত্রেও হতে পারে। তরল পদার্থে এরকম হালকা জাতীয় পদার্থগুলোর কারণে তরল সরে যায় বা বিকৃতি হয়, আবার বল অপসারণ করলে তরল পূর্বের অবস্থায় ফিরে আসে। তরলের উপরিতল সবসময় টান টান অবস্থায় থাকে, এই জন্য তরলের উপরের তল পৃষ্ঠটান। আরো একটি পদার্থ দেখানো হচ্ছে, বল প্রয়োগ করলে বিকৃতি হচ্ছে, আকারের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ব্যাস কমে দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। এতক্ষণ ধরে আমরা যে বিষয় জানলাম, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন হয়, বল প্রত্যাহার করলে পূর্বের অবস্থায় ফিরে আসে। আবারও আমরা পরিমাপ করছি, আমরা এই ক্ষেত্রে 3 ধরনের দৈর্ঘ্য পাবো। একটি প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য, বল প্রয়োগ করার পর আরেকটি শেষ দৈর্ঘ্য, এবং এই দুই দৈর্ঘ্যের বিয়োগফল মানে দৈর্ঘ্যের পরিবর্তন। 3টি দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। এই যে দৈর্ঘ্যের পরিবর্তন হওয়া, এর নাম কি? বিকৃতি। রাবার টানলে দৈর্ঘ্য বেড়ে যায়, আবার টান ছেড়ে দিলে পূর্বের দৈর্ঘ্য ফিরে পায়। আরো কিছু লক্ষ্য করো পীড়ন এবং বিকৃতি নিয়ে। যে প্রাথমিক অবস্থায় যে স্প্রিং ছিল এটি স্বাভাবিক অবস্থা, এই অবস্থায় আমরা যে দৈর্ঘ্য পাবো প্রাথমিক দৈর্ঘ্য। দ্বিতীয় চিত্রে একটি ওজন ঝুলাই দেওয়া হলো, ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে একটি শেষ দৈর্ঘ্য পেলাম। এই দুই দৈর্ঘ্যের বিয়োগফল দৈর্ঘ্য বৃদ্ধি। যদি বেশি ওজন ঝুলাই দেওয়া হয় তাহলে দৈর্ঘ্য আরো বেড়ে যাবে, অর্থাৎ যত বেশি বল বা ওজন তত বেশি দৈর্ঘ্য বৃদ্ধি। ওজন বা বল যত বেশি, দৈর্ঘ্য তত বেশি বৃদ্ধি পায়। এবং বেশি যদি ওজন ঝুলাই দাও তাহলে বিপদ, অর্থাৎ ছিঁড়ে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে। এর নাম স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা অতিক্রম করা যাবে না। আমরা যা কিছু হিসাব করব স্থিতিস্থাপক সীমার মধ্যে। এমন কোনো বল প্রযুক্ত করা যাবে না যার ফলে ছিঁড়ে যায়। এই বলের কারণে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে না। এই জন্য ন্যূনতম যে বলের ক্রিয়ায় বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় এর নাম স্থিতিস্থাপক সীমা। আমরা ওই বলের পূর্ব বল পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো। এই যে গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, পীড়ন বিকৃতির সমানুপাতিক, কিন্তু শর্ত স্থিতিস্থাপক সীমার মধ্যে। ইনি বিজ্ঞানী রবার্ট হুক, যিনি এই সূত্র বিবৃতি করেছেন, এর নাম হুকের সূত্র। কঠিন পদার্থ হিসাবে ইস্পাত নেওয়া হলো আর পাশে রাবার নেওয়া হলো। কার স্থিতিস্থাপকতা বেশি আমরা আলোচনা করব। হ্যাঁ, স্থিতিস্থাপকতা বেশি কেন আমরা একটু পরেই সেদিকে ফিরে যাব। তো যাই হোক, আমরা চলে আসলাম বোর্ডে। তাহলে বোর্ডে লেখাগুলো সবাই লিখেছো? জি স্যার। কমপ্লিট। তাহলে আমরা প্যাসকেলের যে সমীকরণ দেখলাম, ওই সমীকরণ
একটি আবদ্ধ তরলের ক্ষেত্রে আমরা সেই সমীকরণগুলো আবার লিখছি। আবদ্ধ তরল অথবা বায়বীয় পদার্থে দুইটি সিলিন্ডার থাকবে। একটি বড় সিলিন্ডার আর একটি ছোট সিলিন্ডার। এই আবদ্ধ অংশে কিছু তরল নাও। এই সিলিন্ডার উঠানামা করতে পারে। এটি বড় পিস্টন, পাশে ছোট পিস্টন। এই বড় পিস্টনের ক্ষেত্রে যতটুকু বল আমরা অ্যাপ্লাই করছি এই বলের পরিমাণ F1। ছোট পিস্টনে যতটুকু বল পেয়ে যাব এই বলের পরিমাণ F2। ছোট পিস্টনের ক্ষেত্রফল ধরে নিলাম A1 আর বড় পিস্টনের ক্ষেত্রফল A2। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এর নাম বল বৃদ্ধিকরণ নীতি। কিভাবে বল বৃদ্ধি পাবে আমরা সেই বিষয়ে আলোচনা করছি। উভয় ক্ষেত্রে চাপের পরিমাণ সমান, অর্থাৎ আমরা লিখতে পারি ছোট পিস্টনের চাপ সমান বড় পিস্টনের চাপ। উভয় ক্ষেত্রে চাপের পরিমাণ সমান। আরো কি কি সমান? ছোট পিস্টনের যতটুকু শক্তি অ্যাপ্লাই করা হয় সমান বড় পিস্টনের শক্তি। এর অর্থ হচ্ছে ছোট পিস্টনের কৃত কাজ সমান বড় পিস্টনের কৃত কাজ। এই তিনটি ঘটনার দ্বারা আমরা কয়েকটি সমীকরণ পাব। চাপ যদি আমরা সমান ধরে নেই তাহলে এই ক্ষেত্রে চাপ পাবো F1/A1, এটি ছোট পিস্টনের, ইকুয়াল টু বড় পিস্টনের চাপ F2/A2। তাহলে এখান থেকে আমরা F2 ইকুয়াল টু A2/A1 ইন্টু F1 এরকম একটি সমীকরণ পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই বড় ক্ষেত্রফল ছোট ক্ষেত্রফল অপেক্ষা যত গুণ বড়, বলও ঠিক তত গুণ বড়। এই বড় পিস্টনের বল ছোট পিস্টনের বল অপেক্ষা তত গুণ বড়। ক্ষেত্রফল যদি 200 গুণ বড় হয় বলও আমরা পেয়ে যাব 200 গুণ বেশি। অর্থাৎ এখানে যদি 1 নিউটন বল অ্যাপ্লাই করি তাহলে এখানে পেয়ে যাব 200 নিউটন বল। এই পদ্ধতির উপর হাইড্রোলিক প্রেস তৈরি করা হয়, সামান্য বল দিয়ে অনেক বেশি বল পাওয়া। স্যার, হ্যাঁ স্যার এই ক্ষেত্রে কি বল আর শক্তি একই বোঝাচ্ছে? বল আর শক্তি এক না। শক্তি মানে কাজ, শক্তির নিত্যতা সূত্র মানে শক্তির কোনো পরিবর্তন হবে না। এই ছোট পিস্টনের যতটুকু শক্তি বড় পিস্টনেরও ততটুকু শক্তি, কিন্তু বল ভিন্ন। এখানে অল্প বল, এখানে অনেক বেশি বল।
এটি তো আর্কিমিডিসের সূত্র, যে কম জায়গায় কম বল, বেশি জায়গায় বেশি বল। এটি প্যাসকেলের সূত্র। আমরা ওই চাপের ইয়েস স্যার। ব্যবহার করছি আর্কিমিডিসের সূত্র থেকে। এই যে চাপের সমীকরণ, এফ বাই এ, ছোট বল ছোট ক্ষেত্রফল, এফ টু বাই এ টু, বড় বল বড় ক্ষেত্রফল, বল সমান নয়, ক্ষেত্রফল সমান নয়, এবং আরো যে অন্যান্য রাশি, বিশেষ করে দৈর্ঘ্য, এই দুই ক্ষেত্রে সমান নয়। দৈর্ঘ্য মানে পিস্টন কতটুকু নেমে আসলো, এটি সরণ বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান নয়। তাহলে আমরা যদি দৈর্ঘ্য হিসাব করি, যে ছোট পিস্টনে বল প্রয়োগ করায় ছোট পিস্টন যতটুকু নেমে আসবে এইটুকু দৈর্ঘ্য L1। ঠিক বড় পিস্টনে বল প্রয়োগ করলে বড় পিস্টন কতটুকু উপরে উঠে যাবে এইটুকু দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে দুই ক্ষেত্রে কৃত কাজ আমরা জানি সমান। তাহলে কৃত কাজ সমান বল গুণন সরণ। ছোট পিস্টনের ক্ষেত্রে বল গুণ সরণ F1 L1, এবং বড় পিস্টনের ক্ষেত্রে বল F2 L2। আমরা বল এবং সরণের গুণফল কাজ অথবা শক্তি হিসাবে পেলাম। ফলে এখান থেকে আমরা সমীকরণ পেয়ে যাচ্ছি F1 বাই F2 ইকুয়াল টু L2 বাই L1। একটু খাতায় লিখো, খুব দ্রুত লিখবে। আমরা এখানে যে সমীকরণ পেয়েছি F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2, এই দুই সমীকরণ সমান ধরে আমরা আরেকটি সমীকরণ পেলাম L2 বাই L1 ইকুয়াল টু A1 বাই A2। পিস্টন সিলিন্ডার আকৃতির হলে এই ক্ষেত্রফলগুলো হবে পাই আর স্কয়ার, অথবা ব্যাস যদি হয় তাহলে 1/4 পাই ডি স্কয়ার। তাহলে আরো সমীকরণ পরিবর্তন হবে। তাহলে ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখতে পারবো R1 স্কয়ার, নিচে লিখতে পারবো R2 স্কয়ার, অথবা ব্যাসের সাপেক্ষে এখানে D1 স্কয়ার, A1 এর জায়গায় D1 স্কয়ার, A2 এর জায়গায় ব্যাস D2 স্কয়ার। ক্ষেত্রফল ব্যাসার্ধের সাপেক্ষে পরিবর্তন হতে পারে, অথবা ব্যাসের সাপেক্ষে পরিবর্তন হতে পারে যদি এই পিস্টন সিলিন্ডার আকৃতির হয়। বেশিরভাগ পিস্টনগুলোই সিলিন্ডার আকৃতির। এই প্রকৃতির মাঝে বেশিরভাগ বস্তুগুলোই সিলিন্ডার আকৃতির বা গোলাকার আকৃতির। আর এই গোলকগুলো কাটলেই আমরা বৃত্তর মতো, অর্থাৎ সিলিন্ডারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এগুলি আমরা পাই। সবাই লিখছো? জি স্যার। আর দুইটি টপিকস পীড়ন আর বিকৃতি সংক্রান্ত, একটি হচ্ছে ইয়াংস মডুলাস, আরেকটি বাল্ক মডুলাস। পীড়ন চাপের মতোই, চাপ আর পীড়ন কাছাকাছি। এখানে আমরা বলছি প্রতিরোধ বল একক ক্ষেত্রফলে যে প্রতিরোধ বল, এ মানে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে যে প্রতিরোধ বল তাকে বলা হয় পীড়ন। একইভাবে দৈর্ঘ্য বিকৃতি, প্রাথমিক দৈর্ঘ্য যদি L0 ধরে নেই আর শেষ দৈর্ঘ্য যদি L হয়, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনকে প্রাথমিক দৈর্ঘ্য দ্বারা ভাগ। এই এতটুকু হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন
ভাগ প্রাথমিক দৈর্ঘ্য। কোন একটি দৈর্ঘ্য সম্পূর্ণ বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য এল নট আর শেষ দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এল আর এল নট এদের পার্থক্য দৈর্ঘ্যের পরিবর্তন। একক মাত্রার দৈর্ঘ্যের পরিবর্তনকে দৈর্ঘ্য বিকৃতি বলে। একক মাত্রা মানে প্রাথমিক দৈর্ঘ্য। একক মাত্রার দৈর্ঘ্যের পরিবর্তন বিয়োগফল, বড় দৈর্ঘ্য থেকে ছোট দৈর্ঘ্য বিয়োগ। কখনো দৈর্ঘ্য সংকুচিত হয়, কখনো প্রসারিত হয়। দৈর্ঘ্যের পরিবর্তন কে বলা হয় দৈর্ঘ্যের বিকৃতি। একইভাবে হতে পারে আয়তন বিকৃতি। একইভাবে লিখলাম ভি মাইনাস বা বিয়োগফল ভি নট ভাগ প্রাথমিক আয়তন ভি নট, এর নাম আয়তন বিকৃতি। ভি নট প্রাথমিক আয়তন আর ভি শেষ আয়তন। তো একক মাত্রার আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। হুকের সূত্র এরকম, পীড়ন এই দৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক। পীড়ন এই দৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক, এটি হচ্ছে হুকের সূত্র। এই সমানুপাতিক চিহ্ন উঠাইয়ে দিয়ে আমরা একটি ধ্রুবক নিয়ে আসব। এই ধ্রুবক কে বলা হয় ওয়াই, ইয়াংস মডুলাস। এই ওয়াই কে বলা হয় ইয়াংস মডুলাস। একইভাবে আর একটি সমীকরণ মিশাই দিলাম। এই পীড়ন আয়তনীয় বিকৃতির সমানুপাতিক। এই সমানুপাতিক থেকে আমরা আরেকটি ধ্রুবক পাবো, যাকে ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা যেতে পারে। এই ক্যাপিটাল বি এর অর্থ আয়তনীয় গুণাঙ্ক। অথবা বাল্ক মডুলাস। এই যে আমরা প্রতিরোধকারী বল বলছি, এই প্রতিরোধকারী বলকে ওজন বলা যায়, অর্থাৎ এমজি। প্রতিরোধকারী বল ওজন, ওজনের সমান। এটি প্রতিরোধকারী বল বা ক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে বিপরীত প্রতিক্রিয়া মানেই ওজনের সমান ক্রিয়া বলের সমান এমজি। মনে রাখতে হবে বিকৃতির কোনো একক নেই, উপরেও আয়তন নিচেও আয়তন, কোনো একক নেই। দৈর্ঘ্য বিকৃতির কোনো একক নেই। পীড়নের একক বল ভাগ ক্ষেত্রফল, নিউটন পার মিটার স্কয়ার। এই জন্য ইয়াংস মডুলাস এর একক নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। এই যে এগুলি হচ্ছে পি মানে প্যাসকেল, প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার। এই যে টি বাই এ আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি, চাপ। চাপের সংজ্ঞা, এরপর পীড়নের সংজ্ঞা কাছাকাছি। এফ বাই এ মানেই তো চাপ। এ আর টি এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আমরা এখানে নাম দিয়েছি প্রতিরোধ বল। তো আমাদের সময় শেষ হয়ে গেল। আমরা এই চ্যাপ্টারের সকল গাণিতিক সমীকরণ কমপ্লিট করলাম। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।